অনেক অনেক কাল আগের কথা। এক দেশে ছিল এক রাজা এবং রানী। গুণে আর দয়ায় রাজার তুলনা ছিল না। সারা রাজ্যের প্রজা থেকে শুরু করে সকলেই রাজাকে ভালোবাসত, সম্মান করত। সকলেই সুখী ছিল। শুধু রাজা ও রানীর কোনো সুখ ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। একদিন রানী স্বপ্নে দেখলেন তার ঘরের জানালার পাশে যে কাঞ্চন ফুলের গাছ আছে, সেই গাছের সবচেয়ে উঁচু ডালের ফুলটি পেড়ে বেটে খেতে হবে, তাহলে রানীর সন্তান হবে। সন্তান হওয়ার 1 বছরের মাথায় পরিরাজ্যের 13 জন বিশেষ ফুলপরীকে দাওয়াত করে খাওয়াতে হবে, এর অন্যথা হলে চলবে না। ঘুম থেকে উঠে রানী তার স্বপ্নের সব বৃত্তান্ত বললেন রাজাকে। রাজা শুনে খুশি হলেন। তারপর রানীর স্বপ্ন অনুযায়ী সেই মতো ব্যবস্থা করলেন। ফুল বেটে রানীকে খাওয়ানো হলো। তারপর যথাসময়ে চাঁদের মতো ফুটফুটে রাজকন্যা জন্ম নিল রানীর কোল জুড়ে। রাজা খুশি, রানী খুশি, সমস্ত রাজ্য খুশি। রাজা আর রানীর জীবনে এখন শুধু খুশি আর আনন্দ। রাজকুমারীকে চোখের সামনে থেকে দূরে রাখতেই চান না তারা। সবসময় চোখের সামনে সোনার পালঙ্কে শুয়ে থাকে রাজকুমারী। এমনকি মাঝে মাঝে পরিরাজ্য থেকে ফুলপরীরাও এসে দেখে যান এই অনন্যা সুন্দরী রাজকুমারীকে। দিন পেরিয়ে মাস, তারপর বছর পুরে এলো। রাজকুমারীর 1 বছর পূর্ণ হতে চলল। এবার দাওয়াত করে খাওয়ানোর পালা পরীদের। রাজা সিদ্ধান্ত নিলেন সারা রাজ্যের সকল প্রজাকেও পরীদের সাথে দাওয়াত করে খাওয়াবেন। কিন্তু গোল বাঁধল পরিরাজ্যের 13 পরীকে দাওয়াতের সময়। রাজপ্রাসাদে পরীদের সামনে দেবার মতো উপযুক্ত থালা আছে মাত্র 12টি। তাহলে কি করা যাবে? রাজা পড়লেন মহাচিন্তায়। ভেবে ভেবে কুল কিনারা না করতে পেরে একসময় রাজা পরিরাজ্যের 12 জন পরীকে দাওয়াত করলেন। 13 নম্বর পরীকে পরে কোনো এক সময় দাওয়াত করে খাওয়াবেন। বিপুল আনন্দের মধ্যে দিয়ে দাওয়াত খাওয়ানো শেষ হলো। 12টি পরী একে একে রানীর কাছে এসে রাজকুমারীকে আশীর্বাদ করলেন। এই সময় এলো 13 নম্বর পরী। খুব রেগে আছে সে। সকল পরী তাকে শান্ত করতে চাইল, কিন্তু 13 নম্বর পরী কারো কোনো কথা শুনল না। রাজকুমারীকে আশীর্বাদের বদলে সে অভিশাপ দিয়ে দিল। রাজকুমারীর বয়স যখন 16 পূর্ণ হবে, তখন তার হাতে চরকার কাঁটা ফুটবে, আর সাথে সাথে সে মারা যাবে। উপস্থিত সকলে হায় হায় করে উঠল। সারা রাজ্যের প্রজারা হাহাকার করে উঠল। রাজা আর রানী 13 নম্বর পরীর সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলেন। জীবন ভিক্ষা চাইলেন প্রিয় সন্তানের। অন্য পরীরাও দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। এত সব দেখেও 13 নম্বর পরীর রাগ কিছুটা কমে গেল। কিন্তু দেয়া অভিশাপ তো আর ফেরত নেওয়া যায় না, তবে অভিশাপ বদলে দেওয়া যায়। এবার 13 নম্বর পরী অভিশাপ বদলে দিল। রাজকুমারীর বয়স যখন 16 পূর্ণ হবে, তখন তার হাতে চরকার কাঁটা ফুটবে, আর সাথে সাথে সে এবং পুরো রাজ্যের সকলে যে যেখানে যে অবস্থায় আছে সে অবস্থাতেই ঘুমিয়ে পড়বে। 1000 বছর এভাবে সবাই ঘুমিয়ে থাকবে। তবে এই সময়ের মধ্যে যদি কোনো সরল আর কোমলমতি নিষ্পাপ রাজকুমার এসে রাজকন্যার মাথায় সোনার কাঠি আর রূপার কাঠি স্পর্শ করে ঘুম ভাঙাতে পারে, তাহলে সেদিন পুরো রাজ্য ঘুম থেকে জেগে উঠবে, অভিশাপ খণ্ডন হয়ে যাবে। এসব বলে পরীরা অদৃশ্য হয়ে গেল। সেদিন থেকে রাজা আর রানীর চোখে ঘুম নেই। রাজকুমারীকে এক দ্বন্দ্ব চোখের আড়াল করেন না। দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর পেরিয়ে গেল, কিন্তু যেদিন রাজকন্যার 16 বছর পূর্ণ হলো, সেদিন কারো মনে রইল না পরীদের অভিশাপের কথা। 16 বছর বয়সী রাজকন্যা সেদিন সকালে ঘুম থেকে জেগে উঠে এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে কোণের একটা ঘরে পৌঁছালো। এর আগে কখনো সে এই ঘরে আসেনি, কিন্তু সেদিন কেন যেন এই ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছিল। কৌতূহলী হয়ে রাজকুমারী দরজায় ধাক্কা দিল। ভেতরে ঢুকতেই দেখে একজন মায়া ভরা চেহারার বুড়ি এক মনে চরকায় সুতো কাটছেন। রাজকুমারী সেদিকে এগিয়ে যেতে তিনি বলে উঠলেন, ওগো সোনার মেয়ে, এসো এসো, আমাকে সুতো তৈরিতে সাহায্য করো। রাজকুমারীর নরম মনটা দুলে উঠল। বুড়িকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। তারপর যেই না চরকার চাকায় হাত দিল, আর সাথে সাথে চরকার একটি কাঁটা ফুটে গেল তার হাতে। 13 নম্বর পরীর অভিশাপ ফলে গেল। রাজকুমারী সেখানেই ঘুমিয়ে গেল, আর তার সাথে রাজ্যের যে যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ঘুমিয়ে গেল 1000 বছরের জন্য। এরপর একে একে বেরিয়ে গেল অনেকগুলো বছর। অন্য আরেক দেশের এক রাজপুত্রের রূপে রাজপ্রাসাদ আলোকিত, তার দয়ার সুরে সারা রাজ্যের প্রজাবিন্দু তার প্রশংসায় পঞ্চমুখ।
রাজপুত্রের গুণের কথা যেন লোকেরা মুখে মুখে বলে বেড়ায়। প্রজাদের সকল বিপদে আপদে একান্ত পাশে গিয়ে দাঁড়ায় কোমলমতি নিষ্পাপে রাজকুমার। একদিন রাজপুত্রের মনে হলো দেশ ভ্রমণে যাবে। রাজ্যের লোকের মুখ ভার হলো। রানী আহার নিদ্রা ছাড়লেন, কেবল রাজা বললেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজলো। রাজা চর অনুচর দিলেন, রানী মণিমাণিক্যের ডালা নিয়ে এলেন। তরুণী রাজপুত্র তখন লোকজন, মণিমাণিক্য, চর অনুচর কিছুই সঙ্গে নিল না। মায়ের দেয়া নতুন পোশাক পরে, বাবার দেয়া নতুন তলোয়ার কোমরে ঝুলিয়ে রাজপুত্র একেবারে একা দেশ ভ্রমণে বের হলো। যেতে যেতে কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়িয়ে রাজপুত্র এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, বনে পাক পাখালির শব্দ নেই, বাঘ ভাল্লুকের সাড়া নেই, কেমন যেন গা ছমছম পরিবেশ। তবুও রাজপুত্র থামল না, চলতে লাগলো। চলতে চলতে জঙ্গলের আরো গভীরে ঢুকে গেল সে। এমন সময় তার চোখে পড়ল বনের মধ্যে এক বিশাল রাজপ্রাসাদ। এমন রাজপ্রাসাদ রাজপুত্র আর কখনো দেখেনি। রাজপুত্র অবাক হয়ে তাকিয়ে রইল রাজপ্রাসাদের দিকে। সেই রাজপ্রাসাদের বাইরে বিশাল গেট, সেই গেটের চূড়া যেন আকাশে গিয়ে ঠেকেছে। কিন্তু গেটের সামনে পুরো এলাকা জুড়ে জঙ্গল আর জঙ্গল। গেটের চূড়ায় বাজনা বাজে না, এমনকি গেটের সামনে কোনো প্রহরীকেও দেখা যায় না। চারদিকে কোনো শব্দ নেই, কেমন গা ছমছমে পরিবেশ। চারপাশে বড় বড় লতা পাতাওয়ালা জঙ্গল যেন গেট দিয়ে ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। তবে রাজপুত্র ভয় পেল না। কোমর থেকে তলোয়ার বের করে সামনের জঙ্গল কাটতে কাটতে ধীরে ধীরে রাজপুরীর মধ্যে প্রবেশ করলো। রাজপ্রাসাদের মধ্যে গিয়ে দেখলো বাইরে জঙ্গল হলে কি হবে, ভেতরে সব ঝকঝকে পরিষ্কার, যেমন এইমাত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সব যেন দুধে ধোয়া, ধপধপ করছে। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নেই, কোনো কিছুর সারা শব্দ পাওয়া যায় না। পুরী নিভাজ নিঝুম, পাতাটি পড়ে না, এমনকি কুটুটুকুও নড়ে না। রাজপুত্র সত্যি আশ্চর্য হয়ে গেল। বেশ কয়েকবার চেঁচিয়ে ডাকলো, কেউ কোথাও আছেন? চারপাশের বাতাসে সেই ডাক ছড়িয়ে পড়ল। গাছের পাতা সরসর করে উঠল, কিন্তু রাজকুমারের ডাকে কেউ সাড়া দিল না। রাজপুত্র এদিক দেখলো, ওদিক দেখলো, এভাবে পুরীর চারদিকে দেখতে লাগলো। এক জায়গায় গিয়ে রাজপুত্র থমকে গেল। দেখলো মস্ত আঙিনা। আঙিনা জুড়ে হাতি ঘোড়া সৈন্য সামন্ত পাহারাদার সব সারি সারি দাঁড়িয়ে আছে। রাজপুত্র আবার চেঁচিয়ে ডাক দিল, কিন্তু সেই একই ব্যাপার, কেউ কথা বলল না, এমনকি কেউ তার দিকে ফিরেও তাকালো না। অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখলো সারি বেঁধে সিপাহী লস্কর, কাতারে কাতারে হাতি ঘোড়া, সব পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখ বন্ধ, যেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর ঘুমে মগ্ন। তাদের কারো শরীরের একটা অংশও নড়ে না, এমনকি মাথার চুলও নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর একজনের হাত ধরে নাড়া দিল, অন্যজনের পোশাক ধরে টান দিল, কিন্তু কাউকে এক চুলও নড়াতে পারল না। এরপর রাজপুত্র প্রাসাদের মধ্যে গেল। একের পর এক সাজানো ঘর। এক ঘরে গিয়ে দেখলো সেখানে কত রকমের ঢাল তলোয়ার, তীর ধনুক সব হাজারে হাজারে টাঙানো রয়েছে। এখানেও সারিবদ্ধভাবে চোখ বুজে দাঁড়িয়ে আছে পাহারাদার, একেবারে পাথরের মূর্তির মতো, কেউ নড়ে না। রাজপুত্র নিজের তলোয়ার কোমরে ঝুলিয়ে সেখান থেকে সরে এলো। আর এক ঘরে গিয়ে দেখলো মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জলজল করছে। চারদিকে মণিমাণিক্য ঝকঝক করছে। রাজ সিংহাসনে বসে আছেন রাজা, চোখ বন্ধ, যেন পাথরের মূর্তি। মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি হয়ে আছে। পাত্র মিত্র সিপাহী লস্কর যে যেখানে আছে সকলেই পাথরের মূর্তি হয়ে আছে। কারো চোখের পলক পড়ে না, কারো মুখে কথা নেই। রাজপুত্র দেখলো রাজার মাথার রাজছত্র একদিকে হেলে আছে, দাসীর হাতের পাখা আরেক দিকে ঢুলে আছে। সাড়া নেই, শব্দ নেই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র গভীর চিন্তামগ্ন হয়ে মাথা নুইয়ে সেখান থেকে বেরিয়ে এলো। এমন সুন্দর রাজপুরীতে কেউ কি কোথাও জেগে নেই? চিন্তামগ্ন রাজকুমার আরেক ঘরে গিয়ে দেখলো যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে। সেই ঘরে হাজার হাজার রকমের ধন রত্ন, কত হীরা, কত কত মতি। ঘরটিতে যেন আর জায়গা নেই। রাজপুত্র কিছু স্পর্শ করল না। একবার ওগুলো দেখে অন্য এক ঘরে চলে গেল।
মখমলের কার্পেটে মোড়ানো বারান্দা, তার উপর দিয়ে যেতে যেতে কোথা থেকে যেন ফুলের গন্ধ পাওয়া যায়। রাজপুত্র সে গন্ধে বিভোর হয়ে উঠল। কোথা থেকে এমন ফুলের গন্ধ আসে? সামনে একটি ফুল দিয়ে সাজানো ঘর। রাজপুত্র সে ঘরের মধ্যে গিয়ে দেখল, ঘরের মাঝখানে অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে। পদ্ম ফুলের গন্ধে ঘর ভরে গিয়েছে। রাজপুত্র ধীরে ধীরে ফুল বনের কাছে গেল। ফুল বনের কাছে গিয়ে রাজপুত্র দেখল, ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাট, হীরার ডাটে ফুলের মালা দুলছে। আর সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোর হয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত রাজকন্যার এলোমেলো সোনালি চুল, আর সেই চুলের ফাঁকে চাঁদের কিরণ মুখখানা সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে যেন জল জল করছে। রাজপুত্র ঝালর লাগানো পর্দা সরিয়ে মুগ্ধ অবাক চোখে দেখতে লাগলো অনিন্দ্য সুন্দরী রাজকুমারীকে। দেখতে 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 রাত পেরোলো, সকাল হলো, আবার রাত, আবার সকাল। এভাবে কত বছর যেন চলে গেল। রাজকন্যার ঘুম আর ভাঙে না। রাজপুত্রের চোখেরও পলক পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাচ্ছে, আর রাজপুত্র বিভোর হয়ে দেখছে। চাঁদের কিরণ মুখখানা সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল, কিন্তু রাজকন্যার ঘুম ভাঙে না। ওদিকে রাজপুত্রের চোখেও যেন পলক পড়ে না, সে যেন জেগে জেগেই ঘুমিয়ে আছে। হঠাৎ একদিন রাজপুত্র দেখল, রাজকন্যা শিয়রে একটা সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি হাতে তুলে নিল। সোনার কাঠি তুলে নিতেই দেখল আরেকদিকে একটা রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হয়ে রূপার কাঠিটিও হাতে তুলে নিল। দু হাতে দুটো কাঠি নিয়ে রাজপুত্র নেড়ে চেড়ে দেখতে লাগলো। দেখতে দেখতে সোনার কাঠিটি কখন যেন ঘুমন্ত রাজকন্যার মাথায় স্পর্শ করলো। অমনি পদ্মের বন নড়ে চড়ে উঠল, সোনার খাট নড়ে উঠল, সোনার পাপড়ি ঝরে পড়ল। রাজকন্যার হাত নড়ল, পা নড়ল, চোখের পাতা নড়ল। তারপর আলস্য ভেঙে চোখের পাতা কচলে ঘুম থেকে উঠল রাজকন্যা। ঘুম থেকে উঠেই দেখে সামনে এক রূপবান রাজপুত্র। রাজপুত্রকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আর অমনি রাজপুরীর চারদিকে পাখি ডেকে উঠল, দুয়ারে দুয়ারে এসে হাঁক ছাড়লো, উঠোনে হাতি ঘোড়া ডাক ছাড়লো, সৈন্যদের তলোয়ার ঝনঝন করে উঠল। রাজ দরবারে রাজা জাগলেন, মন্ত্রী জাগলেন, পাত্র মিত্র পরিষদ জাগলেন, প্রজারা জাগলো। শত বছরের ঘুম থেকে যে যেখানে ছিল জেগে উঠল। লোক, লস্কর, সিপাহী, পাহারা, সৈন্য সামন্ত তীর তলোয়ার নিয়ে যার যার জায়গায় সোজা হয়ে দাঁড়ালো। যেন কিছুই হয়নি, যেন কোথাও কিছুই ঘটেনি। কিন্তু সকলেই জানে আসল রহস্য। নিশ্চয়ই কোনো রাজকুমার ঢুকেছে রাজপ্রাসাদে, অভিশাপ মুক্ত করেছে সকলকে। এদিকে রাজপুত্র আর রাজকন্যা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দুজনেরই চোখের পলক পড়ে না। রাজা, মন্ত্রী, পরিষদ বর্গ সকলে এসে উপস্থিত হলেন রাজকুমারীর ঘরে। রাজপুত্র আর রাজকন্যা লজ্জা পেয়ে মাথা নোয়ালো, আর সাথে সাথে রাজপ্রাসাদ জুড়ে ঢাক, ঢোল, সানাই, নাকাড়া বেজে উঠল। রাজা ছুটে এসে রাজকুমারকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমার সকলকে মরণ ঘুমের হাত থেকে রক্ষা করেছ। মন্ত্রী আর রাজ পরিজনেরা বললেন, আহা, তুমি কোন দেবতা? রাজার দেব রাজপুত্র, আমাদেরকে পরীর অভিশাপ থেকে মুক্ত করলে। রাজপুত্র মাথা নামিয়ে চুপ করে রইল। রাজা বললেন, তোমার এই উপকারের বিনিময়ে আমার কি আছে? কি দেব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারদিকে ফুল বৃষ্টি, চারদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে। রাজপুরীর হাজারো ঢাক ঢোলের মাঝে যেন টাক ঢুমাঢুম বিয়ের বাজনা শুরু হয়ে গেল। হাজারে হাজারে বাদিদাসী বাটনা বাটে, হাজারে হাজারে চাকর নকর আর বাবুর্চি রান্না করে। চারদিকে সাজ সাজ রব। রাজকুমারীর বিয়ে বলে কথা, পরীরা এসে সাজাতে শুরু করলো রাজকুমারীকে। সে কি শোভা! রাজপুরের চারপাশ দল দল ঝলমল। আঙিনায় আঙিনায় সানাই আর বিয়ের বাদ্য। রাজভান্ডারে ছড়াছড়ি, জনজনতার হুড়াহুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী আনন্দে মাতোয়ারা। এরপর
ফুটফুটে চাঁদের আলোয় 10 রত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন রাজা। চারদিকে জয়ধ্বনি উঠল। এদিকে রাজপুত্রের বাবার রাজ্যে কোনো সুখ নেই, শান্তি নেই। সকলে মন খারাপ করে কাজকর্ম করে। রাজপুত্র দেশ ভ্রমণে গিয়েছে, আজও ফেরেনি। কাঁদতে কাঁদতে রানী অসুস্থ হয়ে বিছানায় শোয়া। ভাবতে ভাবতে আর চোখের পানি ফেলতে ফেলতে রাজা যেন প্রায় অন্ধ হয়ে গেছে। পুরো রাজ্য অন্ধকার আর চারদিকে হাহাকার। একদিন ভোর হতে না হতে রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠল। হাতি ঘোড়া সিপাহী সান্ত্রিক হাঁক ঢাকে রাজপ্রাসাদ কেঁপে উঠল। অসুস্থ রানী বিছানা থেকে উঠে বসলেন। কি হলো, কি হলো? রাজা ছুটে বাইরে বেরিয়ে এলেন। কে কে এলো? রাজ্যের প্রজারা ছুটে এলো। সকলের প্রিয় রাজপুত্র দেশ ভ্রমণ শেষ করে পরমা সুন্দরী রাজকন্যাকে বিয়ে করে ফিরে এসেছে। কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। পাগলিনীর মতো ছুটে এসে রানী বরণ করে নিলেন রাজকন্যাকে। প্রজারা আনন্দ ধ্বনি করে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালো। পাগলিনীর মতো ছুটে এসে রানী বরণ করে নিলেন রাজকন্যাকে। প্রজারা আনন্দ ধ্বনি করে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালো। রাজার চোখ ভালো হয়ে গেল। আর ছেলেকে পেয়ে, ছেলের বউকে দেখে রানীর অসুখ দূরে পালিয়ে গেল। তারপর রাজপুত্র আর ঘুমন্ত পুরীর রাজকন্যাকে নিয়ে রাজা রানী সুখে বাস করতে লাগলেন। ঘরে বসে স্পেশাল কোর্স শিখতে এবং ইনকাম করতে ইউটিউবে HOE News 24 BD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।